করলা এটা? পিচ্ছি একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলা, তাও আমার চাচাতো বোন। গ্র্যাজুয়েশন শেষ করে সবাই চাকরি নিয়েছি মাত্র, চাকরির 2 মাস হতে না হতেই বিয়ে। উপরের কথাগুলো রাশিব তার মাকে বলছিল। রাশিব ছুটিতে বাসায় আসে আর এসেই জানতে পারে তার বাবা এই কাণ্ড ঘটিয়েছে। বাবার মুখের উপর কথা বলার সাহস নেই তার, তাই মার কাছে ইচ্ছে মতো তার মনের ক্ষোভ প্রকাশ করছে। এত কথা আমার কাছে খরচ না করে তোর বাবার কাছে গিয়ে খরচ কর, কাজে দিবে। তুমি তো ওনার কাছে যেতে বলছো, ছোট থেকে বড় হয়েছি, কোনো কথা উনি শুনেছেন আমার? উনি যা বলেছেন আমাকে সেটাই করিয়ে তারপর ছেড়েছেন। তুই এত রেগে যাচ্ছিস কেন? ক্লাস 9-এ পড়ে মেয়েটা। আরে এবার নিউটেন। সে যাই হোক, ওরে সেদিন দেখলাম মাটিতে গড়াগড়ি দিয়ে টাকার জন্য কান্না করতেছে, আর তোমরা তার সাথে আমার বিয়ে ঠিক করলে। কেমনে পারো তোমরা? তোর বাবা জানে, যা তাকে গিয়ে বল রান্না করতেছি, ডিস্টার্ব করিস না, যা সর। তোমরা কেউ আমার সাথে ভালো ব্যবহার করতেছো না। মনে থাকবে, মনে থাকবে, আমার সব মনে থাকবে। রাশিব রান্নাঘর থেকে মায়ের সাথে রাগ দেখিয়ে বাইরে আসছিল। পথিমধ্যে বাবা তার সামনে পড়ে যায়। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? বাবাকে দেখে রাশিবের গরম রক্ত একদম ঠান্ডা হয়ে গেল। রাশিবের আচরণ মুহূর্তেই বদলে গেল। বাবাকে দেখে একটু নরম হয়ে বলল, এই তো বাবা বাইরে যাচ্ছে। তোর মা কি তোকে কিছু বলেছে? জি বলেছে। তুই কি বলিস? আমি আর কি বলবো, তোমরা যা বলবে সেটাই। হুম, বাইরে কত দূর যাবি? টিক্কার দোকান পর্যন্ত। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। তোর মায়ের রান্না মনে হয় শেষের দিকে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরবো। রাশিবের বাবা চলে আসে রান্নাঘরে। এসে দেখে তার বউ মিটিমিটি হাসছে আর রান্না করছে। কি ব্যাপার, মুখে মিটি মিটি হাসি লেগে আছে দেখছি। আর বইলেন না, আপনার ছেলে তো আমাকে রাগ দেখিয়ে গেল। কেন? কেন আবার? হবু বউয়ের বয়স কম তাই। ও আসুক বাড়িতে। না না, রাগারাগির মতো তেমন কিছু হয়নি, ও রাজি আছে। তুমি যে বললে। ও কিছু না, তরকারিটা দেখো তো ঠিক আছে কি না। দাও, এক চামচে তুলে। এদিকে রাশিব সেই টিক্কা খানের দোকানে তার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। অনেক দিন পর শহর থেকে আসছে। সবার সাথে দেখা করার জন্য মন কেমন কেমন যেন করছে তার। কিন্তু দোকানে গিয়ে সে হতাশ হয়। সে টিক্কার কাছ থেকে জানতে পারে আগের মতো তাদের বন্ধু আর কেউ আসে না। কেউ কেউ কাজের জন্য গ্রাম ছেড়েছে, আবার কেউ নিজ গ্রামেই কাজে অনেক ব্যস্ত। তো টিক্কা, তোর কি অবস্থা রে? হ্যাঁ ভাই, আল্লাহ ভালোই চালাইতেছে। ভাই আপনার কি অবস্থা? ভালোই চলছে রে। বাড়িতে আসার পর যন্ত্রণায় পড়েছি। থাক তাইলে পরে আসবো নি। ঠিক আছে ভাইয়া। আর ওরা কেউ আসলে আমার কথা বলিস। জি ভাইয়া, বলমুনি। রাশিব বাসায় চলে এলো। দুপুরের খাওয়াটা খেয়ে আবার তার মায়ের সাথে একাকী আলাপ শুরু। ও মা, কি? এটা কোনোভাবে আটকিয়ে দাও না। এক কথা বারবার বলছিস কেন, মানা করার পরেও? ছোট মেয়ে ও। এই এই, তুই দেখছিস ওকে? দেখার পর বলছিস? কত বড় আর কত সুন্দর হয়েছে মেয়েটা। এখানে আসার পর লজ্জায় চাচির বাড়ির দিকে যাই নাই। সন্ধ্যায় এমনিতেও যেতে হবে, রাতে দাওয়াত আছে। আমি না, আমি যেতে পারবো না। থাক, গেলাম। ও মা। আর কাজ হবে না। রাশিব হতাশ। সে জানে তার বাবা যখন বলেছে এটা শিওর হবে, তবু আটকানোর বৃথা চেষ্টা করছে। দেখতে দেখতে সন্ধ্যা হলো। রাশিবের বাবা রাশিবকে সাথে নিয়ে চাচার বাড়িতে হাজির। এই বাড়িতে রাশিব আগে কতই না আসা যাওয়া করেছে, আর এখন পুরো বাড়িটাই তার কাছে অচেনা লাগছে। বাড়ির লোকজনদের ব্যবহারে অনেক পরিবর্তন। অতিথিপরায়ণতা ভাব একটু বেশি দেখা যাচ্ছে। রাশিব তার লজ্জার বাঁধ ভেঙে চাচা চাচির সাথে দেখা করলো। তারপর তার দাদির সাথে দেখা করলো। তার দাদি আগে থেকেই এই বাড়িতে থাকেন। দাদির পাশে বসে রাশিব বলল, তোমাকে কি আর বলবো, তুমি তো এই পক্ষেরই লোক। কি হয়েছে দাদু ভাই? কিছু না।
ঠিক সেই সময় দাদি দাদি, মা তোমাকে ডাকছে। ছাগলের একটা বাচ্চা এখনো পাওয়া যাচ্ছে না। রাশিদ খেয়াল করলো মেয়েটার দিকে আর দেখলো এই সেই মেয়ে, নাম ইয়াশা। খুব চঞ্চল, কিন্তু সেটা বাড়ির মধ্যেই, বাইরে গেলে একদম চুপ। রাশিদ অনেক দিন পর তাকে দেখেছে আর ভাবছে বড় তো হয়েছেই, আবার আমাকে বিপদেও ফেলেছে। দাদুভাই, তুই ঘরে গিয়ে বস, আমি আসছি তোর সাথে গল্প করতে। এবার ইয়াশা খেয়াল করলো যার সাথে তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, মানে তার রাশিদ ভাই, তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই এক দৌড়ে ইয়াশা পালিয়ে গেল। হায় রে কপাল, বছরখানিক আগে এই বাড়িতে আসছিলাম, টাকা চাইতে চাইতে আমার কান ঝালাফাড়া করে দিচ্ছিল যেই মেয়ে, সেই মেয়ে আজ আমাকে দেখে পালাচ্ছে। রাশিদ উঠে তার চাচার ঘরে গেল। সেখানে আবার দেখা হলো ইয়াশার সাথে। এবার লাইটের আলোয় রাশিদ তাকে ভালোভাবে দেখে মনে মনে বলল, এই মেয়ে তো আগের মতোই আছে, মা শুধু এমনি এমনি মিথ্যে বলল। এদিকে ইয়াশা দৌড়ে পালাবে এমন একটা ভাব। তখনই রাশিদ বলল, তোদের টিভি কি ঠিক আছে? জি ভাইয়া। অন কর। ইয়াশা টেবিলের ডয়ার থেকে রিমোট বের করে রাশিদের পাশে রেখে চলে যাচ্ছিল। এই কাণ্ড দেখে রাশিদ তাকে ডাকলো। এই শোন, জি ভাইয়া, বলেন। তোরে আমি টিভি অন করতে বলেছি, লম্বা হয়েছিস, বুদ্ধিশুদ্ধি তো কিছুই হয়নি। বলেছি একটা করতে, করতেছিল আর একটা। ইয়াশা আবারও ফিরে আসলো, নিজেই রিমোটটা হাতে তুলে টিভি অন করলো। ইয়াশাকে রাশিদ যেতে না দিয়ে পাশেই বসালো আর নানান প্রশ্ন শুরু করলো। লেখাপড়ার কি অবস্থা? জি ভাইয়া, ভালোই চলছে। ভালো হলেই ভালো। দাদির কি আগের মতো প্রেশার ওঠে? না ভাইয়া, অনেকটাই কমে গেছে। ও, রাশিদ পকেট থেকে মানিব্যাগ বের করলো। সেখান থেকে 100 টাকার একটা নোট বের করে ইয়াশার হাতে দিল আর বলল, গতবার তো 10 টাকা দিয়েছিলাম, এবার 100 দিলাম, এরপর আসলে 1000 দিব। ভালোভাবে পড়িস কিন্তু। ইয়াশা টাকা নিয়ে হতবাক। হবু বর তার ভালো লেখাপড়া করার জন্য 100 টাকা দিচ্ছে। কয়েকদিন পর এর সাথেই তার বিয়ে, আর বিয়ের 2 দিন পর শহরে চলে যাব। সেই মানুষটির এই কাজ করছে। ইয়াশা হাসতে গিয়েও হাসতে পারে না। কোনো রকম টাকাটা হাতে নিয়ে বলল, জি ভাইয়া, ভালো করে পড়বো। আমি উঠি। বসে থাক, টিভি দেখ। ভাইয়া, বাইরে কাজ আছে। আচ্ছা যা। ইয়াশা বাইরে এসে খিলখিল করে হাসতে হাসতে তার দাদির কাছে যায় আর সেখানে গিয়ে জোরে জোরে বলে, দেখো, আমার হবু বর আমাকে 100 টাকা দিয়ে ভালো করে পড়ার জন্য। খবরটা বাতাসের আগে পৌঁছে যায় রাশিপের মায়ের কানে। উনি তো কথাটা শোনার পর লজ্জায় মাথা কাটা যায় এমন অবস্থা, কারণ মাত্র 100 টাকা দিয়েছে, তাও নিজের হবু বউকে। রাশিপের মা ইয়াশাকে সাথে নিয়ে সেই ঘরে যায়। রাশিপ রিমোট দিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করছিল। ওই তুই এটা কি করেছিস? কি করলাম? রাশিপ দেখল তার মায়ের পাশে ইয়াশা মিটিমিটি হাসছে। তুই ওরে 100 টাকা দিছিস কেন? তো কত দিব? কি রে, তোর কম হয়েছে আগে বলবি না? এই নে আরো 100 দিচ্ছে। রাশিপের মা রাশিপের কাছে এসে ফিসফিসিয়ে বলল, নিজের হবু বউকে তুই 100 টাকা দিস? হ্যাঁ, মান সম্মান তুই রাখছিস? আরে কিসের বউ? ওরে তো আমি সেই ছোট্ট ইয়াসা মনে করে দিলাম। প্রতিবার তো টাকা দেই, তাই এবার এসেও দিলাম। এইবারের ব্যাপারটা আলাদা। 2000 টাকা বের কর। কেন? বুঝিস না? ওরে দে। আর শোন, আমি বাইরে যাওয়ার পর দিবি, ওকে? রাশিপ এবার কিছুটা রাগান্বিত। এদিকে আয়। জি ভাইয়া, বলেন। তোরে যে আমি টাকা দিয়েছি, বাইরে বলছিস কেন? টাকা দিয়েছেন তো, তাই খুশিতে বলেছি। বেশি চালাক হয়েছিস তাই না? মা তোকে টাকা দিতে বলেছে, যা দিব না। তাহলে আমি বাইরে যাওয়ার পর কেউ যদি জিজ্ঞেস করে, বলবো যে ভাইয়া আগের যে 100 টাকা দিয়েছিল সেটাও রেখে। এই দাঁড়া দাঁড়া, টাকা নিয়ে যা। এখন আর নিব না, রেখে দাও, পরে নিব। পরে আবার কখন নিবি?
আমার যখন ইচ্ছা। আমি তো থাকবো না। ইয়াশা কিছু বলল না, একটু হেসে রুম থেকে বেরিয়ে গেল। রাশিবও বুঝতে পারে না ও টাকাটা নেওয়ার কারণটা কি। রাশিব আবার টিভি দেখায় মন দেয়। বাড়ির মধ্যে রান্নাবান্না, বাচ্চাদের দৌড়াদৌড়িতে কেমন একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দুই পরিবারের সম্পর্ক যে গভীর হতে যাচ্ছে এটাই তার প্রতিচ্ছবি। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। রাশিপের বাবা নিজের ভাইকে ডাকলেন আর বিয়ের দিন তারিখ ঠিক করার পরামর্শ শুরু করলেন। রাশিব সহ সবাই সেখানে উপস্থিত ছিল। ছিল না শুধু ইয়াশা। সে তার নিজের রুমের দরজা লাগিয়ে শুয়ে আছে। সে ভয়ে থেকেই ঘামছিল আর তার বিয়ের কথা ভাবছিল। এটা ভয় নাকি লজ্জা সেটা সে বুঝতে পারে না। তবে নিজেদের মধ্যে হওয়ায় ততটা টেনশনে সে ছিল না। ইয়াশা রাশিপের মায়ের কাছ থেকে শুনেছে, বিয়ে হলে তোকে রাসিফ সাথেই নিয়ে যাবে রে। তুই তো আর আমাদের সাথে থাকবি না। কথাটা বারবার ইয়াশা মনে করতে থাকে আর মিটিমিটি হাসে। এদিকে রাশিব তার বাবার ওপর ক্ষিপ্ত। সেটা প্রকাশও করতে পারছে না। এত ছোট্ট একটা মেয়ে কি বা বোঝে। আর বয়সের ডিফারেন্স তো আছেই। প্রতিবাদ তো করার দূরেই থাক, রাশিব অক্ষরটাও তার বাবার বিরুদ্ধে উচ্চারণ করতে পারবে না। শেষমেশ তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। রাশিবের বাবা বলেছে যে বউকে সাথে নিয়ে শহরে ফিরতে। প্রথমে রাশিব নারাজ হয়ে পরে একটু জোরাজুরিতে রাজি হয়ে যায়। সব রকম আলাপ আলোচনা শেষ হওয়ার পর দাদি রাশিবকে আলাদাভাবে কাছে ডাকে। তুমি কিছু বলবা? তোর মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। আমার ইয়াশাকে তোর পছন্দ হয় না? আরে পছন্দ হবে না কেন? ও তো খুব ভালো বাচ্চা। সরি, মেয়ে, খুব ভালো মেয়ে। তাহলে আমি যে দেখলাম তোর মন খারাপ। আসলে আমার খুব ঘুম পাচ্ছে, আর ঘুম পেলে তো জানোই চোখ মুখ দুটোই ভার ভার লাগে। তো এটা দেখেই হয়তো মনে করেছো আমার মন খারাপ। হ, হইতে পারে। চল তোর ঘুম ভাঙিয়ে নিয়ে আসি। কোথায়? আয় আমার সাথে। রাশিব তার দাদির পিছু পিছু যাচ্ছে। এদিকে দাদি ইয়াশার রুমের দিকে পা বাড়িয়েছে। রাশিব তো বুঝতেছে না তাকে কোথায় নিয়ে যাচ্ছে। দাদি ইয়াশার দরজায় গিয়ে টোকা দিল কয়েকবার। ইয়াশা রুমেই শুয়েছিল। ঝটপট উঠে দরজা খুলে দেখে দাদি দাঁড়িয়ে হাসছে আর কিছুটা দূরে রাশিব দাঁড়িয়ে। দাদি পিছন ফিরে রাশিবের দিকে তাকালো আর বলল, আমার ঘরের মধ্যে আয়। এখন তো বাড়ি চলে যাব। বাড়ি কি বেশি দূরে? আয় ভেতরে। রাশিব ঘরে আসলো। ইয়াশা দাদির পাশে দাঁড়ালো। রাশিব ঘরে ঢুকে বেশ লজ্জা পাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কিছুক্ষণ আগেই তো ওকে দেখে এত লজ্জা পাচ্ছিলাম না, এখন উদয় হলো কোথা থেকে। রাশিব বিছানায় গিয়ে বসলো। কি দাদু ভাই, ঘুম ভেঙেছে? হ্যাঁ, খুব ভেঙেছে। এখন তো কোনো ঘুমই নেই আমার চোখে। এই যে আমার পাশে দাঁড়িয়ে তোর ঘুম ভাঙানোর ওষুধ। ইয়াশা কথাটা শুনি লজ্জা পায় আর দাদির পিঠে চিমটি কাটে। দাদিও বুঝতে পারে সে বেশি বেশি বলে ফেলেছে। দাদি আর দাঁড়িয়ে না থেকে বিছানায় গিয়ে বসলো। এখন দুই হবু বর আর বউ দুই পাশে, মাঝখানে দাদি। নে, তোরা কথা বল, আমি শুনি। কি কথা বলবো? আর দাদি, তুমি থাকো, আমি এখন যাই। এত পালায় পালায় খেলা তো যাবে না। ওই দিন শেষ এখন। অনেক কিছু না চাইতেও সহ্য করতে হবে ভাই। এই আশা, তুই কিছু বল। আরে আমি কি বলবো, ওনাকে যেতে দাও। আচ্ছা, আমি তোদের মতামত শুনি। এই আশা, তুই বল তো, রাসিবকে তোর পছন্দ হয়েছে? ইয়াশা ফিসফিস করে বলে। ইয়াশার মুখের উপর কিভাবে বলবে, লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে। দাদি তো সেটা বুঝতেছে না। কি রে বল। হুম, কি? পছন্দ হয়েছে। আর তোর রাসিব? হ্যাঁ, হয়েছে। রাশিব অন্যদিকে তাকিয়ে বলল, কি রে, অন্যদিকে তাকিয়ে কি বললি? ওকে ভালো করে দেখে তারপর বল। দাদি রাশিবকে ধীরে ধীরে ঝামেলার মহা সমুদ্রে ফেলে দিয়েছে। এখান থেকে বাঁচার একটা উপায় দাদি যা যা বলে সেসব শুনে ছটপট চলে যাওয়া।
এদিকে নিজের হবু বউয়ের দিকে তাকাতেও পারছে না। কোনো রকমে কষ্ট করে চোখটা ইয়াসার দিকে করল। আর রাশিদ তখন যা দেখতে পেল, একটা পরী তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। পরীর চোখ বলে দিচ্ছে সে কতটা খুশি। হয়তো রাশিদকে সে এতক্ষণে ভালোবেসেই ফেলেছে, আর সেটা মুহূর্তেই। রাশিদ ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, পছন্দ হয়েছে, এবার আমি যাই দাদি। পছন্দ হবে না কেন? দেখতে হবে না নাতিটা কার? তাহলে আমি কার? দোনোটাই আমার। এরপর তিনজনই হেসে উঠল। এই ইয়াশা, জি ভাইয়া। দেখ তো আব্বা মা বের হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া, দেখছি। ইয়াসা বাইরে থেকে ঘুরে এসে বলল, চাচি আম্মু বলল একটু পরেই বের হবে। ও, দাদি চালাকি করে বাইরে চলে গেল যাতে ওরা একটু কথা বলতে পারে। এদিকে রুমের মধ্যে দুজনেই চুপ। রাশিদ ঘরের কোনায় কোনায় দৃষ্টি দিচ্ছে। মাঝে মাঝে ইয়াসার চোখেও চোখ পড়ছে। না, এভাবে আর কত সময় থাকা যায়? রাশিদ তার শরম ভেঙে বলল, কিছু বলবি তুই? হুম। বল। আপনি ওখানে থাকেন কোথায়? ওখানে মানে? শহরে। কোথায় আবার? একটা বিল্ডিং এর ফ্ল্যাটে। আপনি একাই থাকেন? একাই তো। অফিস থেকে কত দূরে? কাছে। সময়ে অসময়ে বাসা আসতে পারবেন? মানে আমি অসময়ে কেন বাসায় যাব? আমি যে বাসায় একা থাকবো, যখন ভয় লাগবে আপনাকে কল করে বাসায় আসতে বলবো। রাশিদ অনেকটাই অবাক হলো। বিয়ের আগে এমএ কী সব ভেবে রেখেছে। ফোন করলে আপনি আসবেন তো? ঠিক আছে, তখন দেখা যাবে। আর কিছু বলবি? কিন্তু এখন না। না বল, আমি শুনেই যাব। দাদিনা বলে গেল আমরা যেন এখান থেকে আগে না যাই। সে আসবে তারপর যাওয়া। বুড়িটা দিন দিন বুড়ি হচ্ছে, আর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরা শুরু করেছে। অমন করবই। আচ্ছা, আপনি কাজ শেষ করে কখন বাসায় ফেরেন? রাতে। কত রাতে? এই তো 8টা বা 9টা। আমার এত সময় বাসায় একা থাকতে হবে? হ্যাঁ। আমার খুব ভয় করবে। তাহলে বাবা মাকে জানাতে হবে যে তুই যেতে চাচ্ছিস না। না না, যাওয়া তো আমি যাবই, শুধু আপনি তাড়াতাড়ি ফিরলেই তাহলে হবে। এইসব কথা রাখতো, অন্য কিছু বললে বল। আরেকটা কথা বলবো। আপনি বড় বলাটা ঠিক হবে না, কিন্তু আবার ঠিকও হবে। কি কথা? রাগ করবেন না তো? রাগ করবো না, বল। মানে একটা পাত্রী হিসেবে বলছি। আপনি কি কোনো মেয়েকে ভালোবাসতেন, বা কারোর সাথে আপনার রিলেশন ছিল বা আছে? এবার রাশি পুরাই থ। রাশি ভাবছে মেয়েটা অতিমাত্রায় চালাক হয়ে গেছে। এর মুখ থেকে এরকম প্রশ্ন রাশিব আশা করেনি। রাশিব কিভাবে উত্তর দিবে ভাবছে। উত্তর না দিলে ভাবে কিছু একটা ছিল কারোর সাথে। আসলে তো রাশিবের কখনো কোনো মেয়ে পছন্দ ছিল না। লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করেছে। রাশিব গলাটা ঝেড়ে বলল, না, কোনো মেয়ে ভালোবাসিনি। রিলেশন এখন নাই, আগেও ছিল না। ইয়াশা খুব খুশি হলো, আর সেই খুশিতে বলতে শুরু করলো, আমিও না, আমিও না। আমি কাউকে কখনো পছন্দ করিনি, আর আপনাকে আমার খুব পছন্দ। তোকে আমি কিছু বলতে বলেছি? সরি। ইয়াশা তো ভয়ে শেষ। রাশিব আর কোনো কথা না বলে বাইরে চলে আসলো। পরদিন থেকে শুরু হলো বিয়ের আয়োজন। বিয়ের দিনকে কেন্দ্র করে আয়োজন ভালোই এগেছিল। কিন্তু হঠাৎ রাশিফের অফিস থেকে খবর আসে যে তাকে 2 দিনের মধ্যে অফিসে ফিরতে হবে। তার অফিসে ফেরা জরুরি। রাশিফ বাড়ির সবাইকে কথাটা জানাতেই দুবাড়ির লোকজনের মনে বাজ পড়ার মতো অবস্থা। সবার মনে প্রশ্ন, এখন কি হবে? এত অল্প সময়ে বিয়েই বা কখন হবে? নাকি রাশিফ আবার ছুটিতে আসলে তখন বিয়ের ব্যবস্থা করা হবে? এসব নানান কথা যখন সবাই বলাবলি করছিল, রাশিবের বাবা নিজে 2 বাড়ির লোকজনকে এক করলো, সেটা রাশিদদের বাড়িতে। রাশিদ যখন শুনতে পেল তার বাবা ওই বাড়ির সবাইকে ডেকেছে, তখন বলে, এই মানুষটা আমাকে বিয়ে করাই তারপর ছাড়বে। ইয়াসার বাড়ি থেকে সবাই আসলো।
তাদের সাথে কথাবার্তা হলো। শেষমেশ সিদ্ধান্ত হলো আজ সন্ধ্যায় বিয়ে। হুট করে বিয়ে হওয়ায় বাইরের কাউকে জানানো হবে না। এইরকম সিদ্ধান্তে ইয়াসার মনটা খুব খারাপ হয়ে গেল। কারো সাথে কোনো কথা না বলে একা বসে রইল। এদিকে রাশিবও ব্যস্ত হয়ে গেছে। নতুন বউকে নিয়ে ফ্ল্যাটে উঠতে হবে। ফ্ল্যাটে অনেক কিছুই নেই। কথাটা রাশিব তার বাবাকে জানায়। রাশিবের বাবা শুনে রাশিবকে অভয় দিয়ে বলে, কোনো চিন্তা করিস না, আমি যাওয়ার সময় যা যা লাগে দিয়ে দেব। রাশিবের বিন্দুমাত্র কথা বলার জায়গা রাখে না তার বাবা। রাতে কোনো রকমের ছোটোখাটো একটা আয়োজন করে রাশিব আর ইয়াসার বিয়ে হলো। নিজেদের মধ্যে কিছু খাবার ব্যবস্থা, বড় বউয়ের বাসর সাজানো, এইরকম টুকটাক কাজ কম সময়ে সেরে ফেললো বাড়ির বাকি ছেলে মেয়েগুলো। রাতে বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরপর আর বউকে সাথে নিয়ে সবাই আড্ডা দিতে শুরু করলো। যেহেতু বিয়েটা একদমই পারিবারিকভাবে হয়েছে, তাই বোঝাই যাচ্ছে না এখানে একটা নতুন বর বউ বসে আছে। ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বি পর্যন্ত সবাই আড্ডায় মেতে উঠল। এই আড্ডাতে টপিকগুলো ইয়াসা আর রাশিবকে নিয়ে। তাদের অনেক ছোটবেলার কাহিনীও তুলে ধরা হলো। ইয়াসার ছোটবেলায় রাশিব ইয়াসাকে কোলে করে নিয়ে অনেক ঘুরিয়েছে। বিশেষ করে ইয়াসার মা যখন ইয়াসাকে মারতো, ইয়াসা তখন খুব কান্না করত। এই বাড়ি থেকে ইয়াসার কান্নার আওয়াজ পাওয়া যেত। ইয়াসার গলার আওয়াজ শুনে রাশিব বসে থাকতো না। পড়তে বসা থাক বা খাইতে বসা, যে অবস্থাতেই থাকুক দৌড়ে ইয়াসার কাছে চলে যেত। চাচির কাছ থেকে ইয়াসাকে উদ্ধার করতে রাশিব যখন এসে হাজির হতো, তখন দাদি বলতো, এই তো জামাই হাজির। ইয়াসার মা আর ইয়াসাকে মারতে পারবে না। আজ দাদির কথাটা সত্যি হলো। তিনি তার কথাগুলো এই আড্ডায় তুলে ধরলেন। অনেক রাত পর্যন্ত আড্ডা দিতে দিতে কারো খেয়ালই নেই যে সময় অনেক হয়েছে। ইয়াসার খুব ঘুম পাচ্ছে। এদিকে রাশিবের চোখও লাল হয়ে গেছে। নতুন বর বউ, তাই মুখ ফুটে বলতেও পারছে না। ঘুমে যখন ধৈর্য হারা হলো দুজন, তখন হঠাৎ দুজন একসাথে বলে উঠল, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে। কথাটা শুনেই সবাই একে অপরের দিকে তাকানো শুরু করলো। ইয়াসা আর রাশিবও বেশ লজ্জায় পড়ে গেল। কথাটা কাকতালীয়ভাবে একসাথে দুজনেরই মুখ থেকে বের হয়েছে। যাই হোক, ইয়াসা আর রাশিবকে এই আড্ডা থেকে উদ্ধার করলো তার দাদি। দাদির কানে এই কথা পৌঁছাতে না পৌঁছাতেই উনি এসে দুজনকে উঠিয়ে রাশিবের ঘরে নিয়ে যান। রাশিবের রুমটা মোটামুটি ভালোই সাজানো হয়েছে। নেন, এবার আপনারা ঘুমান। আমিও এখানে আর থাকবো না, এক্ষুনি চলে যাচ্ছি। দাদি সত্যি সত্যি দেরি না করে চলে গেল। এখন ইয়াসা আর রাশিব রুমের মধ্যে। রাশিবও বিছানায় যাচ্ছে না, ইয়াসাও যাচ্ছে না। রাশিব দেখলো এমন অবস্থা চলতে থাকলে সকাল হয়ে যাবে, তবুও বিছানায় যাওয়া হবে না। যা শুয়ে পড়। কোথায়? কোথায় আবার? বিছানায়। কোন পাশে? পশ্চিম পাশটায় ঘুমা। ইয়াসা সাজানো ফুলগুলো সরিয়ে বিছানায় তার জায়গায় সরাসরি শুয়ে পড়ল। এই, তুই গয়না নিয়ে ঘুমাবি নাকি? ওগুলো খুলে রাখ। জি ভাইয়া, খুলে রাখছি। ইয়াসা উঠে গয়নাগুলো খুলে আবার আগের মতো লেপের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাশিব বিছানায় উঠতে যাবে, তখনই ইয়াসা বলল, ভাইয়া, নামাজ তো পড়লেন না? তোকে নামাজের কথা কে বলছে? দাদি। উঠ, উঠে তুই পড়ে নে। দুজন নামাজ শেষ করে এসে শুয়ে পড়ল। আজকে অনেক ঠান্ডা, তাই না রে? হুম। ঘুমা, এখন অনেক রাত হয়েছে। ভাইয়া, আমার মন খারাপ। আবার কি হলো? গায়ে হলুদ হলো না? ইয়াসা এই গায়ে হলুদের জন্য অনেক মন খারাপ করছে। তার শখ ছিল হলুদ লাগানোর। এখন আমি কি করব বল? আমি তো মানা করিনি। এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার কি দরকার ছিল? দরকারও আছে। মানে? আপনি যদি সুযোগ পেয়ে কোথাও লটর পটর করে বসতেন, তাই চাচা মানে আমার শ্বশুর আব্বা রিস্ক নেয়নি। আমি ওগুলো করতে যাব কেন? যা দিনকাল পড়েছে বলা তো যায় না। বেশি কথা বলছিস কিন্তু। ঘুমা এখন। ইয়াসা কিছুক্ষণ চুপচাপ থেকে আবারও ডাকাডাকি শুরু করলো। রাশিদ তখন প্রায় ঘুমিয়ে গেছে। তখন, ভাইয়া ভাইয়া, কি? আমার ঘুম কেটে গেছে, ঘুম পাচ্ছে না। তাহলে ঘুমিয়ে থাক। রাশিদ ঘুমের ঘরে আবোল তাবোল বলতে শুরু করলো।
কী সব বলছে? উনি মনে হয় ঘুমিয়ে গেছেন। এই ভাইয়া, কি? রাগ করেছেন কেন? আমার ঘুম পাচ্ছে না। তো ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা, আপনি ঘুমান। সরি। জোরে কথা বলে রাশিবের ঘুমটাও কেটে গেছে। চোখ ডুলতে ডুলতে বলল, তুই কি আমাকে ঘুমাতে দিবি না? বললাম তো সরি, আর ডাকবো না। আবারও ঘুম কেটে গেছে। হুম। শোন, তোকে কিছু বলি। তোকে তো সাথে নিয়ে যেতে হবে। আগে ভাগে সব বলে রাখি। আমরা কাল দিন পর রওনা হব। বাসা থেকে অনেক কিছু নিয়ে যেতে হবে আপাতত, পরে নতুন সব কিনতে হবে। তুই সকালে উঠে দাদি আর মাকে ডেকে নিয়ে। কার মা? আমার মা। ও, দাদি আর মাকে ডেকে নিয়ে যা যা লাগবে সেগুলো একটা লিস্ট করবি। তারপর সেগুলো আবার পটলাবন্দি করতে হবে। আমি তো জানি না কি কি নিতে হয়। সেই জন্যই তো মা আর দাদিকে সাথে রাখবি। হাঁড়ি পাতিল থেকে শুরু করে যা যা লাগে। হুম, এখন বুঝেছি। হুম। সরি। ভাইয়া, সকালে আমাকে 10টা টাকা দিয়েন। কি করবি? তুলি সন্ধ্যায় বলেছিল টিক্কার দোকানে নতুন হাওয়াই মিঠাই নিয়ে আসছে। গায়ে হলুদ নিয়ে মন খারাপ ছিল, তাই তখন আনাইনি। আপনি কাল সকালে একটু 10 টাকা দিন তো। রাশিব ইয়াসার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবছে। এ কাকে বিয়ে করলাম? এই যে, এত জোরে ডাকতে হবে না, শুনতেছি। দিবেন তো। হ্যাঁ, আমি কি মানা করেছি? আমি জানি তো আপনি মানা করবেন না। আমি এখন ছোট থাকলে তো আমাকে কোলে করে দোকানে নিয়ে গিয়ে হাওয়াই মিঠাই কিনে দিতেন। রাশিব লজ্জা পেয়ে ওপাশে মুখ ঘুরিয়ে নিল। ওইদিকে খুললেন কেন? ঘুমাবো। ঘুমায়েন না প্লিজ। তুই ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা, আমি তাহলে আমার বাড়ি গিয়ে ঘুমাই। তোর যা ইচ্ছে কর। কথাটা শোনার পর ইয়াসার ছেলে মানুষই আর কে দেখে। নিজের বালিশ ছেড়ে নিয়ে রাশিবের বালিশে মাথা রাখে। রাশিব কিছু বলল না। ইয়াসা এবার রাশিবের কানের কাছে মুখ নিয়ে বলল, টাকা দিবেন তো। ইয়াসার নিঃশ্বাসটা রাশিবের কান আর মুখের উপর দিয়ে লাগছিল। রাশিব কেমন যেন হয়ে বলল, তোর যত খুশি নিস, এবার ঘুমা। এইবার রাশিব আর আগের মতো রাগলো না। আচ্ছা। ইয়াসা আবার তার বালিশে চলে গেল। ইয়াসা নিজেও বালিশে যাওয়ার পর রাশিব একটু হাসে ইয়াসার কাণ্ড কারখানা দেখে। হাত পা লম্বা হয়েছে, কিন্তু বাচ্চাদের ভাব এখনো রয়ে গিয়েছে। পরদিন সকালবেলা রাশিব ঘুম থেকে উঠে দেখে ইয়াসা তার বালিশে এসে শুয়ে আছে। এক পা কম্বলের বাইরে আর এক পা ভিতরে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মুখটা কেমন যেন খুব শুষ্ক লাগছিল। হঠাৎ রাশিবের চোখ আটকে গেল ইয়াসার ঠোঁটের দিকে। শীতে ঠোঁটটাও চিরচির ভাব ধরেছে। রাশিব ভাবে জেগে থাকলে হয়তো ঠোঁটটা ভিজিয়ে রাখতো। রাশিব এবার গভীর ভাবনায় পড়ে গেল। হারামিটা এর মুখ দিয়ে কত কথা বলে, আবার আবদারগুলো দেখো। ওর গায়ে হলুদ হলো না কেন? সকালে কিন্তু 10 টাকা দিতে হবে, আবার গিয়ে নিজ বাড়িতে ঘুমাবে। এটাকে নিয়ে কি করব আমি? আল্লাহ জানে বাকি জীবন কিভাবে কাটবে। ভাবনায় থাকতে থাকতে রাশিব ইয়াসার মাথায় হাত দেয়। এলোমেলো চুলগুলোতে হাত বুলাতে থাকে। এদিকে ইয়াস হঠাৎ করেই তার দু চোখ খুলে ফেলে। রাশিব তার হাত দ্রুত সরিয়ে নেয়। ইয়াসা বলে, ভাইয়া, আপনি কি করছিলেন? কই কিছু না তো। আমার মাথায় হাত দিয়ে কি করছিলেন? চুলগুলো এলোমেলো হয়ে আছে, তাই একটু গুছিয়ে দিচ্ছিলাম। দাঁড়ান, আমি চিরুনি নিয়ে আসি। আপনি আমার মাথায় চুলগুলো আঁচড়িয়ে দিবেন। আমি পারি না। শিখবেন। আচ্ছা, নিয়ে আয়। ইয়াসা টেবিল থেকে চিরুনি এনে রাশিবের হাতে দিল। রাশিব ইয়াসার কথা অনুযায়ী চুল আঁচড়িয়ে দিল। খুব ভালোই পারলেন। বিউটি পার্লারে জব করেন? এই কি বলিস এগুলা? এত সুন্দর করে কাজ করে দিলেন, তাই বললাম। কিচ্ছু বলতে হবে না, ওঠ এখন। ভাইয়া, কি? 10 টাকা। মানিব্যাগে আছে, নিয়ে নে। তোমার জন্য একটা আনবো? না। আনি না তোমার জন্য। আচ্ছা, নিয়ে আয়। ইয়ে। ইয়াসা ছুটল ঘরের বাইরে। উঠানে আসতেই রাশিবের মা ইয়াসাকে ধরে ফেলে আর ইয়াসাকে বলে, এখন বাইরে যাওয়া যাবে না, গোসল করে নে একটু। ইয়াসা আর বাইরে যায় না। মনটা একটু খারাপ হয়ে যায়।
তারপর শাশুড়ি মায়ের কথা মতো গোসল করে নেয়। ইয়াশা গোসল শেষ করে রুমে আসে। এসে দেখে বিছানার উপর অনেকগুলো হাওয়াই মিঠাই। ওগুলো দেখেই একটা চিৎকার দিয়ে ওঠে। রাশিব কোথা থেকে দৌড়ে এসে বলে, ওই ওই কি হয়েছে? এগুলো কে নিয়ে আসছে? আমি? আপনি জানলেন কিভাবে যে আমি কিনি নাই? মা তোকে গোসল করতে বললো, তুই তো গোসল করতে গেলি মন খারাপ করে। আপনি আমাকে ভালোবাসেন তাই না? সেটা তো ছোটবেলা থেকেই। ওটা তো বোন হিসেবে এখনো। হ্যাঁ। আমি চাচি আম্মু থুকু কি কই, শাশুড়ি মাকে বলবো আপনি আমাকে বউ হিসেবে ভালোবাসেন না। দেখ, সময় হলে বউ হিসেবে ভালোবাসবো। এখন সময় হয়নি? না। তাহলে বিয়ে করলেন কেন? মানে তোর বুদ্ধি হোক, তারপর বউ হিসেবে ভালোবাসবো। না, এক্ষুনি। এত বায়না কিন্তু ভালো লাগে না। আমি মাকে বলে দেব। এই এই, তুই এমন করতেছিস কেন? তাহলে বউ হিসেবে ভালোবাসেন? সেটা কিভাবে? একটু জড়িয়ে ধরেন। তাহলেই হবে? হ্যাঁ হবে তো। দেখ, দরজা খোলা আছে, এখন না। বন্ধ করেন। রাশিব উপায় না পেয়ে দরজা বন্ধ করে দিল। এই মেয়ের কথা না শুনলে সে গিয়ে উল্টোপাল্টা বলে দিবে, আর সব বকা রাশিবকে শুনতে হবে। রাশিব দরজা বন্ধ করে দাঁড়াতেই ইয়াশা মিটিমিটি হাসতে হাসতে রাশিবকে জড়িয়ে ধরে। এটাই প্রথম জড়িয়ে ধরা, প্রথম স্পর্শ। ইয়াশা বলে, আমার কিন্তু অনেকগুলো কিনে দিতে হবে। আচ্ছা, দিব। আর এভাবেই কিন্তু ভালোবাসতে হবে। আচ্ছা, এখন ছাড়। হুম। এরপর সারাদিন ব্যস্ততায় কাটলো দুজনের। কাল যেতে হবে, তাই ব্যাগপত্র গোছানো। কিভাবে থাকবে এটা নিয়ে নানান কথা বলছে। রাশিদ চাইছিল ইয়াশাকে রেখে যেতে, কিন্তু ইয়াশাই এখন যেতে চাচ্ছে। আর কি আটকায়? পরদিন সকালের বাসে দুজনে রওনা হলো। ইয়াশা নতুন জায়গায় যাচ্ছে, তাই তার মধ্যে বেশ কৌতূহল কাজ করছে। রাশিবকে নানান প্রশ্ন করছে। রাশিবও একভাবে উত্তর দিয়েই যাচ্ছে। দুপুরের দিকে রাশিব তার ফ্ল্যাটে পৌঁছে যায়। রাশিব চতুর্থ তলার একটা ফ্ল্যাটে থাকে। ইয়াশা তার জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে উঠে যায়। 2 ঘন্টার বেশি সময় লাগতো রুম গোছাতে। দুজনেই ক্লান্ত। ইয়াশা তো আগেই সোফায় বসে পড়েছে। রাশিব এখনও কাজ করেই যাচ্ছে। একটু জিরিয়ে নেন। না রে, পরে আর করা হবে না। বাকি কাজগুলো আমি করবনি। তুই এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছিস। তাই কি অমনি পারবো? না, ওয়েট কর, আমি একটু করে শেষ করে দিচ্ছি। সব কাজ শেষে খুব ক্ষুধা লাগছে আমার। একটু ওয়েট কর, নিচেই বিরিয়ানির দোকান আছে, আমি যাবো আর আসবো। আমাকে একা রেখে যাবেন? তুই ক্লান্ত, নিচে গিয়ে কি করবি? আমার ভয় লাগে। তাড়াতাড়ি আসবেন, হ্যাঁ? আচ্ছা। রাশিব গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো 2 প্যাকেট। রাশিব আর ইয়াশার কোনো কষ্টই দেখতে পারে না। নিজের বোন নেই, তাই ছোটোবেলা থেকে ইয়াশাকে খুব ভালোবাসতো। আর সেটা অন্য ভালোবাসায় পরিণত হওয়ার সম্ভাবনায়। রাশিব বিরিয়ানি নিয়ে রুমে আসে। যা, হাত ধুয়ে আয় আর পানি নিয়ে আয়। আমি উঠতে পারছি না, খারাপ লাগছে। ইয়াশার মুখটা কেমন যেন হয়ে গেছে। রাশিব এবার খেয়াল করলো ইয়াশা কেমন যেন হয়ে গেছে। রাশিব ইয়াশাকে কোলে উঠে বিছানায় নিয়ে শুয়ে দেয়, পানি এনে খাইয়ে দেয়। ইয়াশার কেমন লাগছে সেটা বারবার শুনতে জিজ্ঞাসা করে রাশিব। মাথায় পানি ঢালতে চাওয়ায় ইয়াশা বলে, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। খেতে পারবি এখন? একটু পরে খাই। আমি খাইয়ে দেই? দেন। রাশিব একটা বিরিয়ানির প্যাকেট খুলে সেখান থেকে ইয়াশাকে খাওয়ানো শুরু করলো। 2-1 বার মুখে নেওয়ার পর, আমি জানি তোর একটু খারাপ লাগবে, নতুন পরিবেশ, আরও খাওয়াটাও একটু লেট হয়ে গেছে। আপনি চিন্তিত হয়েন না, আমি মানিয়ে নিব। জানি তুই পারবি। আমাকে একটু পানি দিবেন? পানি খাবি? না, হাত ধোবো। আমি তো খাইয়ে দিচ্ছি, হাত ধোয়ার কি দরকার? আগে দেন। ইয়াশা হাত ধুয়ে নিয়ে এবার হাতে খাবার তুলে রাশিবের মুখে ধরল। আমাকে খাইয়ে দিতে হবে কেন? অনেক কাজ করেছেন আর নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছেন। আমি যদি বলতাম খেয়ে নেন, আপনি বলতেন আগে তোর খাওয়া শেষ হোক তারপর আমি খাবো। এতক্ষণ তো
আমার ধৈর্য কুলাবে না, তাই আমি খাইয়ে দিচ্ছি। করেন। ইয়াশাও খাইয়ে দেওয়া শুরু করলো। ইয়াশা খাবার তুলে দিতে 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 বলল, দাদি আমাকে অনেক কিছু বলে দিয়েছে। কি বলে দিয়েছে? সব বলা যাবে না, আমার লজ্জা করে। না, বল দেখি কি বলে দিয়েছে। বলেছে যে আমি যেন আপনার খুব যত্ন নিই, খেয়াল রাখি, আপনার বদ অভ্যাস দূর করার জন্য আপনাকে বকা দিই। আর কি? বলা যাবে না। নিশ্চয়ই শয়তানি বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তাই না? না, তাহলে রোমান্টিক বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি সেটা? না, যা বলে দিয়েছে সেটা আমার মুখ থেকে বের হবে না। কি সেটা? না, যা বলে দিয়েছে সেটা আমার মুখ থেকে বের হবে না। লাগবে না, বল। খেয়ে শেষ কর, আমিও একটু ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, তাড়াতাড়ি খাইয়ে দেন তাহলে। দুজন খাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে নিল। সন্ধ্যার পরপর ইয়াশার ঘুম ভাঙে। রাশিদ তখনও ঘুমাচ্ছে। ইয়াশা এবার রাশিদকে নিয়ে দুষ্টুমি শুরু করে। নিজ বালিশে থেকেই তার বাম হাতটা রাশিদের মুখের উপর রাখে। কিছুক্ষণ একভাবে রেখে আবার রাশিদের নাক চেপে ধরে। একবার ধরে একবার ছাড়ে। এমন করতে করতে রাশিদ উঠেই যায়। রাশিদ বুঝতেই পারেনি ইয়াশা তার সাথে দুষ্টুমি করছে। রাশিদ চোখ খুলে ইয়াশার দিকে তাকায় আর বলে, ও, উঠেছিস তুই? হ্যাঁ, রাতে খেতে হবে না। খেতে হবে তো। শুয়ে আছেন? বাজার করবে কে? মা তো সব দিয়ে দিয়েছে। চাল তো দিয়ে দেননি, সেটা আনবে কে? রুমেই আছে। কোথায় রাখছেন? রান্নাঘরে আছে। উঠেন, চলেন দেখিয়ে দিবেন। তুই গিয়ে খুঁজতে থাক, পেয়ে যাবি। উঠো না, রান্না করব না। কেন? আপনি উঠেন, চোখ খুলেন, একসাথে রান্না করব। উঠতে ইচ্ছা করছে না। থাকেন শুয়ে, আমার কি? তুই না একটু শান্তিতে ঘুমাতে দিবি না। চল দেখিয়ে দিচ্ছি। না, শুধু দেখিয়ে দিলে হবে না, আমার সাথে রান্না করতে হবে। তুই রান্না পারিস না? সব পারি, কিন্তু আপনার সাথে থাকতে হবে। চল। দুজনে একসাথে কিচেনে আসলো। রাশিদ চাল বের করলো। তরকারি কিন্তু রান্না করব না। যেগুলো মা রান্না করে দিয়েছে ওগুলো গরম করবি নাকি? হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছি। যান, বের করে নিয়ে আসেন। তুই যা। আমি চাল ধুয়ে দেই, আপনি এগুলো নিয়ে আসেন। এত আলসামি করেন কেন? বউয়ের কাছে ছোটোখাটো একটা বকা শুনে রাশিদ তরকারি বাটি নিয়ে আসলো। এদিকে ইয়াশা গ্যাসের চুলায় পাতিল উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু একলা করতে পারতি। সকাল থেকে তো একাই করতে হবে। তাও ঠিক। কেউ তো নেই আমার যে পাশে থাকবে। পিচি মেয়েটা বলে কি? রাশিদ মনে মনে বলল, এই, শুয়েছেন? শুনতেছি, বল। বাসায় একটু কল করব, ভালো লাগছে না আমার। দাঁড়া, ফোন নিয়ে আসি। রাশিদ ফোন নিয়ে এসে দেখে ইয়াশা কান্না করছে, তবে কোনো শব্দ করে না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। রাশিদ বুঝতে পেরে বলল, এই, তোর কি হয়েছে রে? কান্না করছিস কেন? বাড়ির সবার কথা মনে পড়তেছে খুব। কথাটা বলেই ইয়াশা শব্দ করে কান্না শুরু করলো। রাশিদ এখন কি করবে বুঝতে পারে না। ইয়াশাকে ধরে যে সান্ত্বনা দেবে সেটাও পারছে না। এদিকে কান্নার আওয়াজ ক্রমশ বাড়ছে। রাশিদ উপায় না পেয়ে ওর হাতটা ধরে কাছে টেনে নেয়। ইয়াশা তার মুখ রাশিদের বুকে রেখে কান্না শুরু করে। থাক, এখন আর ফোনে কথা বলা দরকার নেই। কেন? কথা বললে তুইও কান্না করবি, আবার চাচি আম্মাও কান্না করবে। চাচি আম্মা বলেন কেন? ইয়াশা কান্না অবস্থায় কথাটা বলল। হায় আল্লাহ, ঠিক আছে মা, মা কান্না করবে। তোর কান্না দেখে এখন কথা বলা যাবে না। কান্না করিস না আর। আমার ভালো লাগছে না। যা শুয়ে থাক, আমি রান্না করি। সেজন্য না। তাহলে? কাছে কেউ নেই। আমি তো আছি। নিজে কি আমার সাথে খেলবে? তা তো খেলবেন না। কি খেলবো? বাসায় যেগুলো খেলতাম। কি খেলা? গোল্লার ছুট, লুকোচুরি, পলার টুক। কি এইগুলো তুই খেলিস এখনো? না, কিন্তু খেলতে ইচ্ছে করে। আব্বাই যে এটা করেছে। কি করছে? তুই বুঝবি না। সব বুঝি আমি।
আমাকে আপনার সাথে জুটিয়ে দিচ্ছে, সেই দোষ দিচ্ছেন? তোর সাথে না পারি বুদ্ধিতে, না পারি কথাতে। পারবেন কিভাবে? আপনার মাথায় কিছু আছে নাকি? তোর মাথায় যে এত কিছু আছে, তাহলে তুই কান্না করিস কেন? ভালো লাগছে না যে, সবার কথা মনে পড়ে। কথাটা বলেই ইয়াশা আবার কান্না শুরু করলো। ইয়াশা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাশিবের বুকে মুখ লাগিয়ে কান্না করে টি শার্ট ভিজিয়ে ফেলল। কোনো রকম রান্না শেষ করে রাতের খাওয়াটা সেরে নিল। ইয়াশার মন তো খারাপ হয়েই আছে। রাশিবও চুপচাপ কিছু বলছে না। ইয়াশা আনমনে তার হাত দেখছে, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে, আর মাঝে মাঝে চোখের পানি মুছছে। রাশিব বুঝলো মেয়েটার বেশ একা লাগছে, ওকে সঙ্গ দিতেই হবে, কিছু একটা বলে হাসাতে হবে। ইয়াশা ছিল কম্বলের বাইরে আর রাশিব কম্বলের ভিতরে। ইয়াশার মন খুশি করানোর জন্য বলল, কেউ যদি কম্বলের ভেতর আসতো তাহলে তাকে গল্প শোনাতাম। ইয়াশার কোনো সাড়া নেই। পরবর্তীতে শুনতে চাইলে আমি কিন্তু শোনাতে পারবো না। ইয়াশা পূর্বের অবস্থায় রইল। শহরে অনেক ভালো হাওয়াই মিঠাই পাওয়া যায়। কথাটা বলার সাথে সাথে ইয়াশা কম্বলের ভিতরে ঢুকে বলল, এই কথাটাকে বললেই হতো। কখন থেকে ডাকছি, আসলি না কেন? আবার কড়া কথা বলা শুরু করেছেন? বাইরে যাব কিন্তু। না থাক। কয়টা হাওয়াই মিঠাই আনবেন? তোর কয়টা লাগবে? একটা? আচ্ছা না না, দুটো। ঠিক আছে। না না, তিনটা হলেই হবে। তিনটা তো? চারটা হলেই মনটা ভরতো। হ্যাঁ ঠিক আছে, চারটাই। পাঁচটা আনলে কিন্তু মন্দ হবে না। আনবেন যখন, একটা না হয় বেশি আনবেন। রাশিব আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না, চটপট নিজের হাতটা ইয়াশার মুখের উপর রাখলো। ইয়াশাও কেমন যেন একটু ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেলল। চুপ, আমার যে কটা মন চায় সে কটাই আনবো। সকালে অফিস আছে, ঘুমাতে হবে। রাশিব হাত তুলে নিয়ে আবার আগের অবস্থায় ফিরল। ইয়াশা একটু অভিমান করে আবার কম্বলের বাইরে বের হয়ে শুয়ে থাকলো। রাশিব দেখেও কিছু বলছে না। এদিকে ইয়াশা মনে মনে আশা করে বসে আছে রাশিব তার রাগ ভাঙাবে, কিন্তু না, রাশিবের সেদিকে কোনো খেয়ালই নেই। ইয়াশা বারবার আর চোখে রাশিবের ভাবমূর্তি দেখার চেষ্টা করছিল। যখন দেখলো না, রাশিবের কোনো পাত্তাই নেই, তখন অভিমানটা একটু বাড়িয়ে ওপাশ ঘুরে মুখটা আরও একটু গোমড়া করে শুয়ে থাকলো। রাশিবও দেখছে এমনি 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 কম্বলের মধ্যে আসবে না। রাশিব তার বালিশ ছেড়ে ইয়াশার বালিশে যায়, একপাশে পড়ে থাকা কম্বলটা উঠিয়ে ইয়াশার গায়ের উপর দিয়ে দেয়, আর একটু কাছে গিয়ে ইয়াশাকে জড়িয়ে ধরে বলে, এই জন্যই বাচ্চা বয়সী কাউকে বিয়ে করতে নেই। পেটের উপর হাত দিয়েছেন কেন? ও সরি সরি। আমি দেই। সরি বলেছি তো। আর আমাকে বাচ্চা বলবেন না। কি বলবো? জানি না। আমার সাথে কথা বলতে আসবেন না। খুব রাগ হয়েছে? না, একটুও হয়নি। সরি বললাম তো, আর অনেকগুলো হাওয়াই মিঠাই এনে দিব। আমি জানি আপনি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। আমার রাগ তখনই ভাঙবে যখন আপনি ওগুলো নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমা। রাতে আর তাদের মাঝে কোনো কথা হয় না। রাশিব ফিরে গিয়ে তার বালিশে ঘুমালো। পরদিন সকালে রাশিবের ফোনের অ্যালার্ম বেজে ওঠে। রাশিব ইয়াশাকে ডাকার জন্য পাশ ফিরে দেখে ইয়াশা নেই। রাশিবও ঝটপট উঠে কিচেনের দিকে দৌড় দেয়, গিয়ে দেখে মেয়েটা রান্না করছে, তবে রাশিবের একটা শার্ট আর প্যান্ট পরে। ওই এগুলো কি? কথা বলবেন না আমার সাথে, ফ্রেশ হয়ে নেন। রান্না শেষের দিকে, দাঁড়িয়ে না থেকে গোসল করে আসেন, দেরি হয়ে যাবে অফিসের। আর এই প্যান্ট শার্ট? আমার ইচ্ছে হয়েছে পরেছি। আর কিছু বলবেন? না বলা জায়গা তো নেই। কথা কম বলে কাজ বেশি করুন। রাশিব গেল ফ্রেশ হতে। ইয়াশা রান্না শেষ করে রাশিবের জন্য খাবার টেবিলে সাজালো। রাশিব এসে টেবিলে বসলো। এই যে, আমি কিন্তু এখন খাবো না। কেন? আপনি খেয়ে যান, তারপর খাবো। এখনই খেয়ে নে। না, পরে। আপনার ফোনটা একটু দিবেন, মার সাথে একটু কথা বলবো। ফোন তো বিছানায়, দেখ।
আচ্ছা, আপনি খান তাহলে। হুম। ইয়াশা ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলা শুরু করলো। রাশিবের খাওয়া যখন শেষ, ইয়াশা তখন কথা বলার উপরেই। অফিসের সময় যখন হলো তখন রাশিব ইয়াশাকে ডাকলো। ইয়াশা ফোন কেটে দিয়ে ঝটফট চলে এলো। এই যে ফোন। কি কথা হলো? এমনি তেমন কিছু না। কেমন আছে সবাই? ভালোই আছে। আচ্ছা, আমি আসি তাহলে। যাচ্ছেন তো? আমি একা একা। খারাপ লাগলে কল করবি। আমার কি ফোন আছে? ও, সেটাও তো ঠিক। আচ্ছা, আমি আসার সময় এটা নিয়ে আসবো। দুপুরে আসবেন? আজ বাইরে খেয়ে নিব। ছুটি কাটিয়ে ফিরছি, তাই বাসায় আসা ঠিক হবে না। ফিরবেন কখন? 8টার মধ্যে। আচ্ছা। আসি তাহলে। এই শোনেন, কই যান? আজও অফিসে যাচ্ছি। কিছু একটা মিস করে যাচ্ছেন, তাই ভাবে ডাকলাম। কি মিস করলাম? সব তো নিয়েছি। অফিসে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু দিতে হয়, কত ড্রামার মুভিতে দেখেছি। এবার রাশিব বলল বিপদে। দাঁড়িয়ে থেকে আবার অফিসের সময় নষ্ট করবেন না, দিয়ে চলে যান। ইয়াশা তো আর বুঝতেছে না এটা দেওয়া রাশিবের জন্য খুব কষ্ট। এভাবে একটা চেনা মানুষকে দেওয়া। রাশিব হাত কচলাতে কচলাতে ইয়াশার কাছাকাছি আসে। ইয়াশা তো খুব খুশি। রাশিব ইয়াশার মাথার পিছনে হাত দিল আর নিজের ঠোঁট দুটো ইয়াশার কপালে রাখলো। হয়েছে, অনেক হয়েছে, এখন যান। হ্যাঁ। রাশিব হুম বলে বেরিয়ে গেল। সারাদিন ইয়াশার একা একা কাটলো। প্রথম দিন তাই বেশ ভয় করছিল তার। রাশিব অফিসে যাওয়ার সময় বাড়িওয়ালাকে বলে যায় সে বিয়ে করেছে। সেই বাড়িওয়ালা আবার ইয়াশাকে দেখতে আসে। বাড়িওয়ালাকে ভিতরে আসতে না দিয়েই দরজা থেকে বিদায় করে দেয়। এই কথাটা রাশিব রাতে রুমে ঢোকার আগে শুনতে পায় আর বাড়িওয়ালাকে বুঝ দেয় যে মেয়ে পর্দা করে। রাশিব দরজায় এসে কলিং বেলে চাপ দিতেই দরজা খুলে যায়। ইয়াশা চোখ ভর্তি পানি নিয়ে রাশিবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রাশিব শুধু বলল, কি হয়েছে? অমনি ইয়াশা রাশিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সে কি কান্না? রাশিব বুঝতে পারে ইয়াশা কোনো কিছুতে ভয় পেয়েছে হয়তো। ইয়াশাকে জড়িয়ে ধরা অবস্থায় রাশিব দরজা লক করে বিছানার কাছে এসে ব্যাগটা রাখে আর বারবার ইয়াশাকে কান্না থামাতে বলে। কিন্তু কে শুনে কার কথা? ইয়াশা একদমই কান্না করেই চলেছে। কিছুক্ষণ পর, কি হয়েছে বলতো? আপনি এত দেরি করে আসলেন কেন? কই দেরি করলাম? মাত্র 8টা 15 বাজে। আমি ভয় পেয়েছি। কি দেখে? কেমন শুনশান পরিবেশ, কোনো আওয়াজই নেই। রাত তো এরকমই। কাল তো এরকমই ছিল না। কাল যে আমি ছিলাম। বাড়িওয়ালা আসছিল। আমাকে ছাড়, তারপর কথা বল। না, আগে শোনেন। বল, শুনতেছি। বাড়িওয়ালা আসছিল তো ওনাকে আমি ভেতরে আসতে বলিনি, মুখ দেখে মনে হলো রাগ করেছে। আমার সাথে দেখা হয়েছিল, উনি তোর এই কথা বলার পরে বলছি যে তুই পর্দা করিস, পরে আর কিছু বলেনি। এই, আমি এগুলো চেঞ্জ করি, একটু দাঁড়া। না, পরে। আগে আমার ভালো লাগা শুরু করুক, তারপর ছাড়বো। ফোন নে, বাড়িতে কথা বল, ভালো লাগবে। আমি বলছি না এভাবে থাকবো। এত কথা বলেন কেন? কথাটা ইয়াশা একটু রেগেই বলল। রাশিব চুপ করলো। সরি, অনেকটা উচ্চ শব্দে বলেছি। বলেই ইয়াশা রাশিবকে ছেড়ে দিল। রাশিব পোশাক চেঞ্জ করে নিল। তারপর ইয়াশা রাশিবকে খাবার দিল, নিজেও খেয়ে নিল। তবে অবাক করা বিষয় হলো ইয়াশা কথা বলছে না। রাশিব যা বলছে ইয়াশা তাই করছে, কিন্তু চুপ থেকে। বিছানায় ঘুমানোর সময়ও একই অবস্থা। রাশিব শুয়ে ফোন ইউজ করছিল আর ইয়াশা অন্যদিকে ঘুরে শুয়েছিল। ইয়াশার চোখ মুখে মন খারাপের ছাপ। রাশিব ইয়াশার দিকে তেমন একটা খেয়াল করেনি। হঠাৎ রাশিব ফোনের দিকে থেকে দৃষ্টি সরিয়ে ইয়াশার দিকে তাকালো। রাশিব 2বার ডাকলো, ইয়াশার কোনো সাড়া নেই। রাশিব ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে। রাশিবের মন তাতেও সায় দিল না। এবার সে এপাশ থেকে ডিঙ্গিয়ে ইয়াশার চোখ দেখার চেষ্টা করলো, আর রাশিব যা দেখলো সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না।
রাশিদ দেখলো ইয়াসার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, বালিশও কিছুটা ভিজে গেছে। রাশিদ বলল, এই কি হয়েছে? কিছু না, আপনি ফোন টিপেন। রাশিবের বুঝতে সমস্যা হলো না যে ইয়াসা অনেক রাগ করেছে আর মন খারাপও। রাশিব কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, না বুঝে যা হয় আর কি। রাশিব ইয়াসাকে তার দিকে নিয়ে জড়িয়ে ধরল, বলল, সরি, আমি খেয়াল করিনি। লাগবে না, আপনি আপনার মতো থাকেন। ইয়াসা কান্না করতে করতে বলল। রাশিব ইয়াসাকে ধরতে আসলে, লাগবে না, ছাড়ুন, আমি ঘুমোবো। কান্না করতেছিস কেন এভাবে? বললাম তো শুনতে হবে না। আচ্ছা শুনবো না, টম অ্যান্ড জেরি দেখবি? না, দেখবো না। আমার ভুল হয়েছে, সরি। না, ভুল হয়নি। আপনাকে জড়িয়ে ধরলে আপনি বিরক্ত হন, আবার মোবাইলকে বেশি গুরুত্ব দেন। চুপ, এদিকে আয়। ছাড়েন আমাকে। রাশিব ইয়াসাকে শক্ত করে ধরে আছে। আপনাকে রান্না করে দিব, যা বলবেন তাই করব। আপনার কোনো দায়িত্ব নেই আমার দিকে, খেয়াল রাখতে হবে না আপনার। বললাম তো সরি। জোর করে কিছু বলতে হবে না। সেই ছোটবেলায় যেমন ছিলে এখনো তেমনই আছিস। কিচ্ছু দেখতে হবে না আপনাকে। আইসক্রিম খাবি? না, চল বাইরে হাঁটে। এই ঠান্ডায় বাইরে যাব না। ভালো লাগবে, চল। এত শক্ত করে জড়িয়ে ধরেছেন কেন? ব্যথা পাই না আমি? তুই ছুটে যেতে পারিস? ইয়াসা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ কমানোর বৃথা চেষ্টা করতেছেন, এতে কাজ হবে না। আপনি ঘুমান। আমি রাগ ভাঙাতে জানি। জানেন না? তোর মনে আছে ছোটবেলায় তোর কান্না করতে করতে নাক দিয়ে ইয়ে বের হয়ে গিয়েছিল? একটু রাগে মুড নিয়ে ইয়াসা তাকালো। আমি কিন্তু মুছে দিয়েছিলাম। ইয়াসা মিটিমিটি হাসছে, তবে তা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছে নিজেই। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আমার কাছে এসে টাকা নিয়ে যাইতে। মনে আছে। একদিন টাকা দেয়নি বলে সেই সময় আমার সাথে যা রাগ দেখিয়েছিলে। এটাও মনে আছে। আমি তখন কি করেছিলাম? আমার কপালে গালে চুমু খেয়ে 100 টাকা দিয়েছিলেন। এরকমই কিছু করব। এই ঠান্ডায় বাইরে হাঁটবো, চল। শোনেন, টাকা যখন নিয়েছিলাম তখন আমি আপনাকে তুমি করে বলতাম। এখন তুই চেঞ্জ করেছিস, আমি কিছু বলিনি। বড় হয়েছি তাই তো বলি, এখন কি আবার চেঞ্জ করতে পারি? না, আপনিটাই ভালো লাগে। আমার আপনি বলতে ভালো লাগে না। আচ্ছা তুমি করে বলিস। এখন ওঠ, শীতের কাপড় পরে নে। ওখানে রাখা আছে, তুমি এনে পরিয়ে দাও। নিজের কাজ নিজে কর, ওটা। দুজন উঠে শীতের পোশাক গায়ে দিয়ে রওনা হলো। বাসার বাইরে এসে ইয়াসা বলল, সেই যে রুমে উঠেছিলাম আর এখন বাইরে আসলাম। মাস্কটা পরে নে। না, হাতেই থাক। আরে ঠান্ডা নাকের ভেতর দিয়ে ঢুকবে। আচ্ছা দিচ্ছি। কেমন করে জানো? দুজনে হাঁটতে থাকে রাস্তার এক পাশ দিয়ে। ইয়াসার চোখে শহরের পরিবেশে নতুন কিছু ধরা দেয়। সেগুলো জানার জন্য রাশিবকে প্রশ্ন করে। রাশিব হেসে সেগুলোর উত্তর দেয়। ভাইয়া, বল। তুমি না বললা আইসক্রিম কিনে দিবা? আগে হাঁটতে থাকি, বাসায় ফেরার সময় খাবো। আমি তোমার হাতটা ধরি। ঠিক আছে, ধর। আমরা কি সারা জীবন এভাবে থাকবো? ইয়াসার এই প্রশ্নে রাশিব আটকে যায়। ইয়াসা তার ভালো লাগা থেকে প্রশ্নটা করেছে। ভাইয়া বলো। হ্যাঁ, এভাবেই থাকবো। ওহ, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। কেন? আরে তুমি থাকলে আমার এত ফ্রি লাগে, মনে হয় মানে আমি গুছিয়ে প্রকাশ করতে পারবো না, তবে মনে হয় যা ইচ্ছা তাই করতে পারবো। বুঝেছি। দুজন হাঁটতে হাঁটতে রাস্তার একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে ইয়াসার মুখটা খুব ভালো করে দেখেছে রাশিব। মেয়েটাকে এখন বেশ আনন্দিত লাগছে। আশপাশটা জনশূন্য থাকায় ইয়াসা রাশিবের সাথে বেশ ভালোভাবেই মিশে যাচ্ছিল। নানান প্রশ্নে রাশিবকে নাজেহাল অবস্থায় ফেলা, আবার একটু দুষ্টামি করে তাকে হাসানো, এই রকমই চলছিল। রাত একটু বেশি হয়, ওরা বাসার দিকে রওনা দিল। বাসার কাছাকাছি একটা দোকান থেকে কিছু আইসক্রিম কিনলো। দুজনে একটা করে খেয়ে বাকিগুলো নিয়ে আসলো। রুমে আসার পর, ওহ,
কি যে ভালো লাগছে, এমন সময় আমার কখনো কাটেনি। তাই? হ্যাঁ, তুমি তো জানোই, সন্ধ্যা হলে সেই যে ঘরে ওঠা আর কি বেরোনো যায়। হুম। তবে একটা জিনিস খুবই বাজে লাগছে, কি সেটা? পুরো রাস্তায় কেমন যেন গন্ধ। কিছু করার নেই, শহরে থাকতে হলে পচা গন্ধ আর ধুলাবালিকেই ভালোবাসতে হবে। হুম। ওহ, ভালো কথা। কাল তো অফিসে যাবে, তোমার সাথে যোগাযোগ করার জন্য একটা মোবাইলের দরকার ছিল, সেটা আনোনি? ওহ নো, একদম ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই, কাল আনবা কিন্তু। হুম। দুজন বিছানায় গেল, যে যার মতো ঘুমিয়ে গেল। মাঝরাতে হুট করেই রাশিপের ঘুম ভাঙে। চোখ খুলে প্রথমে মোবাইল থেকে সময়টা দেখে নেয়, এরপর ইয়াশার দিকে তাকায়। ইয়াশার উপর কম্বলটা একটু ভালো করে টেনে দেয়। ইয়াশা তার দিকে মুখ করেই তখন ঘুমাচ্ছিল। ইয়াশা রাতে ভয় পায়, তাই রুমের লাইটটা অফ করে নিয়ে আসি। রাশিব এবার ইয়াশার দিকে এক দৃষ্টিতে তাকানো শুরু করলো, কারণ ইয়াশাকে দেখতে এখন এক ঘুমন্ত পরীর মতো লাগছিল। ইয়াশার সেই ঘুমন্ত মুখটা দেখে রাশিব নিজের হাত আর কন্ট্রোল রাখতে পারল না। তার হাত আপনা আপনি চলে গেল ইয়াশার গালে। ডান হাতটা ইয়াশার গালে রাখলো। উষ্ণ একটা অনুভূতি হলো রাশিবের। এরপর রাশিব সেই দিনের মতো ইয়াশার পুরো মুখমণ্ডলটা দেখতে থাকে, আর পূর্বের মতো সেই ঠোঁটে রাশিবের চোখ আটকে যায়। রাশিব নিজের অজান্তেই তার হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ইয়াশার ঠোঁট বুলাতে থাকে, আর বাকি 4টা আঙ্গুল ইয়াশার গালের উপর। রাশিবের ভালো লাগা শুরু করে, সে মিটিমিটি করে হাসতে থাকে। আর হঠাৎ ইয়াশার চোখ খুলে যায়। ভাইয়া, তোমার ঘুম পাচ্ছে না বুঝি? রাশিবের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। গালের উপর রাখা হাতটা আর নড়ছে না। বুড়ো আঙ্গুলটা সেই ঠোঁটের একপাশে আটকে আছে। এই যে, তুমি কি তাকিয়ে থেকে ঘুমাচ্ছ? রাশিব তবু চুপ করে আছে। কথা বলছো না কেন? খারাপ লাগছে তোমার? না না, এমনি। রাশিব হাতটা সরিয়ে নিল, আর বেশ ভয়ও পেয়েছে। হাত সরিয়ে নিলে কেন? একটা মশা বসেছিল। মেরেছো? না, তোর ঘুম ভেঙে যাবে তাই শুধু সরিয়ে দিয়েছি। তুমি যখন আমার গায়ের উপর কম্বলটা ভালো করে টেনে দিলে, আমি তখন জাগনা পেয়েছি। রাশিবের সব মিথ্যা কথা পানিতে পড়ল। তুমি আমার গায়ে হাত রেখেছিলে একভাবে। মানে মশা যাতে না বসে তাই রেখেছিলাম। তাহলে আমার ঠোঁট কেন স্পর্শ করেছো? কিছু না, এমনি দেখছিলাম। অনেক শুষ্ক হয়ে গেছে, তাই না? হুম, অনেকটাই। আমার গালে হাত রাখো, আমার ভালো লাগছিল। না, মশা আসুক তারপর। কোনো মশা আসেনি, তোমার ভালো লাগে তাই হাত রেখেছিলে, আমি জানি। আর আমাকে এমনি একটা বুঝ দাও, তাই না? আমি কি এখনো ছোট আছি? না, বড় হয়েছিস এখন, ঘুমাতো। তুমি যদি আগের মতো আমার গালে হাত না রাখো, আমি মাকে সব বলে দেব। তুই শুধু ভেজাল করিস। ঘুম ঘুম অবস্থায় আছি, তাই বালিশ থেকে মাথা উঠাচ্ছি না। তুমি হাত রাখবা নাকি আমি মাকে কল করব? না না, রাখছি। ইয়াশা মিষ্টি হাসে। রাশিব তার কাঁপতে থাকা হাতটা ইয়াশার গালের উপর রাখলো। এই তো, এখন কত ভালো লাগছে আমার। রাশিব চুপ করে রইল। এখন আঙ্গুল দিয়ে আমার ঠোঁটটা স্পর্শ করো। রাশিব তার ঠোঁট স্পর্শ করা শুরু করলো। ভাইয়া, তোমার ঠোঁটটা ভালোই, কিন্তু ওই যে আজ একটা আইসক্রিম কিনলাম ওই রকম। আর তোমারটাতে গোলাপি রঙের আভা। রাশিব একটু বলেই চোখ বড় বড় করে ফেলল, কারণ ইয়াশাকে সে তুমি করে বলে ফেলেছে, আর তার ঠোঁট নিয়ে উল্টো পাল্টা বলতে শুরু করেছে। ইয়াশাও বেশ অবাক, তবে সেটা সে তার চোখ মুখ দ্বারা প্রকাশ করছে না। সরি, আমি তোমাকে। বুঝতে পেরেছি, মিস্টেক হয়েছে। হয় হয়, রোমান্টিক সময় এমন হয়। তোকে কে বলেছে এটা রোমান্টিক সময়? এটা আবার বলতে হয়? আমি কি বুঝি না? ঘুমা। এই এই, হাত সরিয়ে নিবা না। হাত সরালে মার কাছে কল যাবে। তুই বেশি বুঝতেছিস কিন্তু। তুমি বেশি বেশি করে ফেলছো তাই।
সরি। হুম, সরি না, অন্য কিছু লাগবে। কি লাগবে? ভয় নেই, তেমন কিছু লাগবে না। ফ্রিজ খুলে আইসক্রিম এনে দাও। আচ্ছা। রাশিপের আর কোনো পথ নেই আইসক্রিম আনা ছাড়া। বাধ্য ছেলের মতো ফ্রিজ খুলে একটা আইসক্রিম নিয়ে আসলো। ততক্ষণে ইয়াশা বিছানায় হেলান দিয়ে বসেছে। রাশিপ একটা আইসক্রিম হাতে নিয়ে আসার পর, একটা কেন? তুমি খাবে না? না, আমি খাবো না এখন। আচ্ছা, কাছে এসে বসো। ইয়াশার মতো রাশিপও হেলান দিয়ে বসলো। ইয়াশা আইসক্রিম খাওয়া শুরু করেছে। রাশিপ তাকিয়ে তার খাওয়া দেখছে, আর সেই সময় আবার ইয়াশার ঠোঁটে তার চোখ আটকে যায়। আইসক্রিমের কারণে ঠোঁটটা ভিজে গিয়ে একদম গোলাপি হয়ে উঠেছে। ঠোঁট দুটো কিছুক্ষণ আগেও শুষ্ক ছিল। রাশিপের মন চাচ্ছে ওই ঠোঁটে তার ঠোঁটের স্পর্শ দিতে।